গায়ের রং একটু ছাপা, তার সম্বন্ধ আসার আগে দেনা পাওনার ব্যাপারটা উঠে আসে। এখন তো ঘটক দেনা পাওনার উপরে ছেলের বর্ণনা করেন। এখন না হয় ঘটক কিন্তু কিছু আত্মীয় স্বজনদের কাছ থেকে বাবা মা আমার জন্মের পর থেকে একটা কথা শুনে এসেছেন, মাইয়া তো কালা হয়েছে, বিয়ে দেওয়ার জিনিসপত্র জোগাড় করো আস্তে আস্তে। আব্বা সব সময় বলতো, তোমাগো সোহে আমার মাইয়া হইতে পারে কালো, আমার সোহে আমার মাইয়া আমার ঘরের আলো। খুব ভালো লাগতো বাবার এইরকম প্রতিবাদ। আমাকে কালো বললে বাবা সব সময় দিকে রাগী একটা ভাব নিয়ে তাকাতেন। কিন্তু সেই বাবাও একটা সময় আমার এই কালো রং নিয়ে খুব বিরক্ত। বাবার আগার মতো হাসি খুশি থাকেন না, আমাকে দেখলেই মুখটি কালো করে ফেলেন। তখন নিজেকে বড্ড অসহায় মনে হয়। তখন মনে হয় আমার মতো মেয়ে পৃথিবীতে জন্ম নেওয়াই ভুল হয়েছে। বাবার কালো মুখখানি দেখলে খুব কান্না পায়। কান্না যে করি না তা কিন্তু না, কান্না করি কিন্তু কারোর সামনে না। রাতের অন্ধকারে নামার সাথে চোখেরও বর্ষণ শুরু হয়। ঘরের বড় সন্তান আমি, আরও দুইটা বোন বিবাহের যোগ্য হয়ে উঠেছে। বাবা চান আমাকে বিয়ে দিয়ে তার একটু দায়িত্ব থেকে স্বস্তির নিঃশ্বাস নিতে। আমার বোনেরাও দেখতে শুনতে আমার থেকে ভালো, কিন্তু আমি তো বড়, আমার আগে তো কাউকে বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই এখন ঘরের মধ্যে আস্তে আস্তে বিষাক্ত হয়ে উঠেছি। বাবা চান ঘরের বড় মেয়ে ভালো ঘর দেখে বিয়ে দিই, যাতে ছোট দুইজনের আরও ভালো ঘরে বিয়ে দেওয়া যায়। কিন্তু কি হবে, সম্বন্ধই তো ভিড়ে না। কালো হলে কি হবে? বাবা অনেক শখ করে আমার নাম রেখেছিলেন আলো। আমার বাবা একটা হাই স্কুল শিক্ষক, মা গৃহিণী। আমরা 3 বোন, আলো, আয়েশা, আসমা। ভাই নেই। এই যে আমাদের ভাই নেই, সেটা নিয়েও মাঝে মাঝে বাবা আক্ষেপ করতেন, তবে সেটা প্রকাশ করতেন না। সব সময় বলতেন ছেলে মেয়ে সবাই সমান। কিন্তু বাবার বংশের বাতি কে রক্ষা করবে? বাবা মারা গেলে তার কেউ থাকবে না, এটা তাকে খুব ব্যথা দিত। মায়ের অনেক শখ ছিল ছেলের, কিন্তু কি আর হবে, আল্লাহ না চাইলে তো আর সম্ভব না। তবে ফুফুদের ধারণা ছিল বাবাকে দ্বিতীয় বিয়ে দিলে সেই ঘরে হয়তো ছেলে সন্তান আসবে। সেটা নিয়েও মাকে অনেক অশান্তিতে রাখত। বাবা ছিলেন খুবই অমায়িক আর বিনয়ী। বাবার ভাবনা চিন্তা ছিল শুদ্ধ আর সুন্দর। মাকে বাবা অনেক ভালোবাসতেন আর সব সময় এটাই বলতেন, যা পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ। আলোরে কই গেছিস? হ্যাঁ আব্বা আসতেছি। তোর আম্মা কই রে? আম্মা তো বাসায় নেই, আসমারে নিয়ে মেজো খালার বাড়ি গিয়েছেন। আস্তে আস্তে রাত 8টা-9টা বাজবে। কেন, তোর মা আবার ওই বাড়ি কেন গেছেন? কতবার বলছি ওই বাড়ি যেন না যায়, কথা বললে কথা শুনবে না। ফোন কর তোর মারে, বল যেন এখনই বাড়িতে আসে। বাবার মুখে স্পষ্ট রাগের ছাপ। এই রাগানোর কারণ আমি। মেজো খালার সাথে সম্পর্ক খুবই ভালো ছিল। একদিন খালা আমার জন্য সম্বন্ধ আনছিল। ছেলের বউ আছে কিন্তু মা হবে না, তাই দ্বিতীয় বিয়ে করবে। অডল সম্পদের মালিক ছিল ছেলে। আমাদের মতো 4-5টা পরিবার কিনে নেওয়া ছেলের পক্ষে কোনো ব্যাপার ছিল না। এখানে বিয়ে দেওয়ার জন্য খালা খুবই জোর করেন, কিন্তু বাবা রাজি তো ছিলেন না। উল্টো খালার সাথে অনেক কথা কাটাকাটি হয়। তখন খালা আমাকে যা তা বলে অভিশাপ দিয়েছিলেন। মাঝে মাঝে ভাবতাম খালার অভিশাপ মনে হয় লাগছে, না হলে মেট্রিক পাস করার পর থেকে তো ছেলে দেখতে আসতেছে। 2টা বছর চলে গেল, কোথাও স্থির হতে পারলাম না। আবার পরক্ষণে মনে হয় কিসের অভিশাপ, আমি যে কালো এটাই আমার জীবনের অভিশাপ। আবার এটাও মনে হয় মাত্র তো এসএসসি দিলাম, রেজাল্ট বের হোক, এত তাড়াতাড়ি বুড়ি হয়ে গেলাম। আম্মাকে ফোন দেওয়ার কিছুক্ষণ পরে আম্মা আসমাকে নিয়ে বাসায় আসে। আম্মা বাসায় আসলে বাবা প্রচুর রাগ দেখায়। আমার একটা গুণ ছিল, আব্বা যখন রাগ করে বকাঝকা করতো তখন চুপচাপ দাঁড়িয়ে থাকতো, কারণ আম্মা জানেন আব্বা বিশেষ কারণ ছাড়া রাগ করেন না। আর রাগের সময় কেউ মুখে মুখে তর্ক করলে আব্বা আরও রেগে যেতেন। তুমি আমার অনুমতি ছাড়া কেন তোমার বোনের বাসায় গেছো? কতবার বললাম ওদের সাথে মিশবে না। একটা সম্বন্ধ ছিল খুবই ভালো পরিবারের, ফোন করে অনেক বুঝালো, তাই কাছে গিয়ে শুনে আসলাম। ওদের সম্বন্ধ দেখতে হবে না, আমার মেয়ে আমি আস্তে আস্তে বিয়ে দেব। এত রাগ দেখায়েন না, মেয়ে যেমন আপনার তেমন আমারও। সামনে মেয়ের রেজাল্ট বের হবে, 3টা মেয়ের লেখাপড়ার খরচ কীভাবে সামলাবেন একবার ভাবছেন?
মানুষ তো যতদিন বিয়ে না হবে ততদিন এইভাবে কটু কথা বলবে। আর আমার বোন খারাপ চায় না, এবারের সম্বন্ধটা খারাপ না, কালই আসবে আলোকে দেখতে। বাবা কিছুক্ষণ চুপ থেকে বলেন, ও তাহলে ডেট ফিক্সড করে আসছো? হ্যাঁ। বাবা জোরে একটা নিঃশ্বাসের সাথে বলে, যা ভালো মনে করো তাই করো, কিন্তু আমার সামনে আমার মেয়ে নিয়ে যেন কেউ বাজে কথা না বলে। বাবার কথা শুনে খুব খারাপ লাগতো। বাবা আমাকে কত ভালোবাসেন, শুধু আমার গায়ের রংটা সমাজের দৃষ্টিতে কষ্টদায়ক। টিনের ঘর, কেউ কিছু বললে কানে চলে আসতো। মনে মনে ভাবছি, কাল আবার নিজেকে ছেলেপক্ষের সামনে উপস্থাপন করতে হবে, না জানি গায়ের রং নিয়ে কথা শুনতে হয়। ওদিকে ইচ্ছে আছে ভর্তি পরীক্ষা দেওয়ার, সংসারের আর্থিক অবস্থার জন্য একটা কোচিং ভর্তি হতে পারলাম না, সবই কপাল। বিকাল হতে হতে পাত্রপক্ষ এসে হাজির। গায়ে একটা গোলাপি রঙের শাড়ি ছিল। পাত্রের মা বলে উঠল, গোলাপি রং তোমার সাথে যায় না, তাতে আরও কালো কালো মনে হয়। টুফ করে এমন একটা কথা শুনেই ছেলের পরিবারের মানসিক অবস্থান বোঝা হয়ে গেছে। কিছুক্ষণের জন্য কথা বলতে দেওয়া হলো অন্য রুমে। হাই, আমি মিস্টার আদনান। জি, আমি সুরাইয়া জাহান আলো। আপনার কথা মানুষের কাছে অনেক সুনাম শুনেছি। আপনার ব্যাকগ্রাউন্ড চেক করছি, খুব ভালো মেয়ে আপনি। ধন্যবাদ। আমাকে পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে বলতে, আপনি দেখতে অনেক সুন্দর, তবে গায়ের রংটা যে চাপে, এর জন্য একটু, তবে ম্যানেজ করে নিব। ম্যানেজ করে নিব মানে সেটা বড়রা আছে, ওনারাই আলোচনা করবেন। আপনার কিছু জানার থাকলে বলতে পারেন। না, তেমন কিছুই জানার নেই। ওকে, তাহলে চলুন। দেখা সাক্ষাতের পর্ব শেষ। ছেলের মা আমার হাতে 1000 টাকার একটা নোট সাথে খুচরো 2 টাকা দিয়ে বললেন, বাসায় গিয়ে জানাবেন। আমি মন থেকে চাই পাত্রের মা আমাকে রিজেক্ট করুক, কারণ আমি তো নিজে থেকে কিছু বলতে পারবো না। পরের দিন ঘটক কাকা আর খালা এসেছেন ছেলের পরিবারের খবর দিতে। খালাকে বেশ খুশি দেখাচ্ছে, মনে হচ্ছে হয়তো বিয়েটা এবার হয়েই যাবে। দুলাভাই, মেয়ে তো ছেলেপক্ষের পছন্দ হয়েছে, তা তো ভালো খবর। তাহলে দিনক্ষণ দেখে আমরাও যাই, ছেলের বাড়িঘর দেখে আসি গিয়ে। তা তো যাওয়াই যায়, কিন্তু এর মাঝে আবার কি তো কিসের? ছেলেদের কিন্তু ডিমান্ড ছিল। মানে কি? বললে তো আপনি রাগ করেন। মেয়ের গায়ের রংটা তো ছাপা, এত ভালো পরিবার, বিয়ে দিতে গেলে তো খরচা আছে। ছেলেরা 200 বরযাত্রী আসবে, সাথে মেয়ের ঘর সাজিয়ে দিতে হবে। ছেলেকে একটা বাইক আর জবের সময় 1,3 টাকা। বাবা মায়ের দিকে রাগী দৃষ্টি নিয়ে বলেন, তোমার বোন এগুলি কি বলে? সারা জীবন যৌতুকের বিরোধিতা করে এখন নিজের মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে? মা অসহায় দৃষ্টিতে খালার দিকে তাকায়। খালা উল্টো মাকে জবাব দেয়, শোন, এইভাবে ছাড়া তোর কাইল্লা মেয়ে কেউ ঘরে তুলবে না। বাবা রাগী দৃষ্টি নিয়ে বলে ওঠেন, এখন আর এই সম্বন্ধ নিয়ে কথা বাড়াতে চাচ্ছি না, এটা এখানেই ক্যান্সেল। এদিকে ঘটক যখন ছেলের মাকে সকল কথা জানায়, তখন ছেলের মা নিজে থেকে আলোর বাবাকে ফোন দেন। আসসালামু আলাইকুম, বিহাই সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। বলছিলাম, আপনি এত ভালো ছেলে কি আর পাবেন মেয়ের জন্য? আমার সোনায় সোহাগা ছিলেন, দেখতে একদম হিরোদের মতো। যদি দেনা পাওনার ব্যাপারটা মেনে নিতেন, তাহলে আর আমাদের কোনো আপত্তিই ছিল না। আপনার কালো মেয়ের জন্য এমন ছেলের সাথ দুয়ারে মাথা ঠেকালেও আসবে না। আমি মেয়ে বিয়ে দিতে চাচ্ছি, বাবা হিসাবে মেয়ের সম্মান ইজ্জত হেফাজতের জন্য, নিজের দায়িত্ব পালনের জন্য। বাতের অভাবে না, সেটা আপনার ডিমান্ডেই বুঝতে পারছেন। আমরা কি আপনার মেয়েকে অসম্মান করছি? গায়ের রং কিছুই না। আপনার আমার ব্যাপার ঠিক থাকলে আমার মেয়ে আমার বাড়িও মেয়ে হয়ে থাকবে, কোনো অযত্ন হবে না। শুনেন, আমার মেয়ে কালো হলেও ও মেয়ে বাজারের পণ্য না। আর আপনার ঘরের বলদকে অন্য হাটে উঠিয়ে দেখুন, হয়তো ভালো দামে বিক্রি করতে পারবেন। রাখলাম। বাবার কথা শুনে সত্যিই খুব কান্না আসছে। বাবা আসলেই আমার বেস্ট বাবা, পৃথিবীর সবচেয়ে ভালোবাসা। পৃথিবী অনেক ভালোবাসি বাবা তোমাকে। প্রায় 2 দিন পর আননোন নাম্বারের একটা কল আসে। 2 বার রিং হতে হতে মিসড কল পড়ে যায়।
কিছুক্ষণ পর আবার কল আসলে দৌড়তেই অপর পাশ থেকে বলে ওঠে, হ্যালো, আমি আদনান। জি, কী জন্য ফোন দিয়েছেন? মা বাসায় নেই? আমি আপনার সাথে কথা বলতেই ফোন দিয়েছি। কি কথা? আপনার বাবা আপনার দিকে তাকিয়ে তারপর আমাকে রিজেক্ট করেছে। এমনি তো কালো, তার উপর আবার আপনার বাবার এত তেজ। কোন লাট সাহেবের সাথে আপনার বিয়ে হবে দেখা যাবে। মেয়ের বাপের এত তেজ থাকতে নাই। আমার মাকে আপনার বাবা অপমান করেছে। ভিখারির মতো মেয়ে পক্ষের কাছে যৌতুক চাইতে আপনাদের একটুও ভাদে না। আপনার মা যেমন আপনিও তেমন। পড়ালেখা করে কয়েকটা সার্টিফিকেট অর্জন করলেই হয় না, সাথে মানসিকতার পরিবর্তন আনার দরকার। গায়ের রং সাদা হলেই যে মন পরিষ্কার হয় সেটাও না। যেমন আপনার সুন্দর চেহারার মাঝেও লুকিয়ে আছে বিশ্রী মনোভাব। চেহারা কোনো বিষয় না, তবে আপনাকে পছন্দ হয়েছিল। আপনারা যদি একটু নুয়ে যেতেন তাহলে বিয়েটাও হয়ে যেত। আফসোস হচ্ছে আপনার জন্য। ফোন রাখেন। আই এম নট ইন্টারেস্টেড টু টক উইথ ইউ। সো গুড বাই। ফোন রেখেই কান্নায় চোখ ভেঙে আসছে। তবে মুক্তি পাবো এই কালোর অভিশাপ থেকে কবে? বাবা মায়ের মলিন মুখ হাস্যোজ্জ্বল হবে। বাবার একটু বোঝা কমাতে পারবো। দেখো বাবা, তোমরা যত চেষ্টা করো না কেন, আমি আর বিয়ে করছি না। আমি আমার অতীতের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই। আমার ভালো থাকার জন্য আমার অতীত যথেষ্ট। আফজাল সাহেব একটু অসহায় দৃষ্টিতে বলেন, বাবা জারিফ, একলা জীবন অনেক কষ্টের, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তোর মা সেই কবে আমাকে একলা করে চলে গেছেন। এখন তুইও শেষ সময়ে আমার কোনো ইচ্ছে পূরণ করবি না? ছেলের বউয়ের মুখ কি তাহলে দেখতে পারবো না? বাবা দেখো, ইমোশনাল ব্ল্যাকমেল করো না। আমার লাইফ আমাকে বুঝতে দাও। এতদিন ফেলে পুষে বড় করলাম, এখন তোমার লাইফ তুমি বুঝবে। আমার মূল্য না ছিল তোমার মায়ের জীবনে, না আছে তোমার জীবনে। যাদের জন্য জীবনকে উৎসর্গ করলাম, তাই নিজের মতো ভালো থাকতে চাই। বলতে বলতে আফজাল সাহেব চোখে মুখ মুছে নিলেন। জারিফ বাবার এমন কান্না দেখে বলেন, বাবা যাও, মন খারাপ করো না। তুমি যেটা চাও সেটাই হবে। কিন্তু একটাই কথা, আমার লাইফে আমাকে কেউ যেন কন্ট্রোল করার চেষ্টা না করে। সত্যি তুই বিয়ে করবে? হ্যাঁ করব। আফজাল সাহেব খুশিতে চিৎকার করে বলেন, হ্যাঁ রে, কে কোথায় আছিস? ছেলে বিয়েতে রাজি হয়েছে, মেয়ে দেখার কার্যক্রম শুরু কর। এদিকে জারিফ বাবার মুখে হাসি দেখেও একটা মুচকি হাসি দেয় আর বলে, জীবন বড় অদ্ভুত। যা চাই তা পাই না, যা চাই না তাই জীবনের সাথে লিপ্টে থাকে। আফজাল সাহেব খুব আনন্দের সাথে পরের দিন জারিফকে নিয়ে রওনা হলেন মেয়ে দেখতে। জারিফ যেতে চায়নি, তবে বাবার এত ভারের অনুরোধ ফেলতে পারেনি। আজকে জারিফ আলোকে দেখতে এসেছে। ব্রু কুঁচকে জারিফ তাকিয়ে আছে আলোর দিকে। আলো আজকে কোনো শাড়ি পরেনি, শুধু 3 পিস পরে মাথায় ওড়না দিয়ে সবার সামনে বসে আছে। আফজাল সাহেব দেখেই বলেন, মাশাআল্লাহ, মেয়ে তো দেখতে ভারী সুন্দর। তা মা, তোমার নাম কি? জি, আমার নাম আলো। মাশাআল্লাহ, সুন্দর নাম। তা কিসে পড়ছো? এবার এইচএসসি দিয়েছি। তোমার কি পড়ার ইচ্ছে আছে? আছে, কিন্তু জানি না কন্টিনিউ করতে পারবো কি না। আমি তোমাকে পড়াবো। আমি চাই তুমি অনেক বড় হও। আলো মাথা নিচু করে চুপ হয়ে আছে। আফজাল সাহেব বলেন, ছেলে মেয়ে একটু কথা বলুক। আলো আর জারিফ অন্য রুমে যাওয়ার পর আলোর বুক কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। এমন হওয়ার একটা কারণ আছে অবশ্য। কারণটা হলো, জারিফ কেমন যেন রাগী আর কটমট করে তাকিয়ে আছে। আলো প্রচুর পরিমাণে ঘামছে। জারিফ আলোর দিকে তাকিয়ে বলছে, তুমি কি ভয় পাচ্ছ আমাকে? মানে না। আচ্ছা, তোমার বয়স কত? জি, 18তে পা দিব। জারিফ বলে, আমার 31 বছর। তোমার 12-13 বছরের বড়। তুমি এইটুকু একটা মেয়ে আমার বউ হবে ভাবতেই কেমন লাগছে। এত ছোট। আবার তোমার কথা শুনে আমার চলতে হবে। এই শোনো, আমার বাবা তোমাকে পছন্দ করেছে, আমিও আমার বাবার পছন্দ বিয়ে করব। তোমার যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে আমাকে বলো, আমি ম্যানেজ করে দিচ্ছি। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। জারিফ মন খারাপ করলে, নাই বয়ফ্রেন্ড? শোনো, আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, তবুও বাবার জন্য বিয়ে করছি, তাই পরিষ্কার করে বলে দিচ্ছি, আমাকে কখনো কোনো কিছু নিয়ে প্রশ্ন করবে না। আমি এখন যেমন স্বাধীন, বিয়ের পরেও আমি স্বাধীন থাকতে চাই। এটা বলে জারিফ বেরিয়ে যায়। আফজাল সাহেব জারিফকে দেখে বলে, মেয়ে কি তোমার পছন্দ হয়েছে?
তুমি যা ভালো বুঝো করো। আফজাল সাহেব খুশি মনে আলোর বাবাকে বলেন, তবে বেআই মশাই, বিয়ের দিন তারিখ ঠিক হোক। মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে। জি, আপনি যেমন চান। আমি বেশি দেরি করতে চাই না। আমার বাসায় কোনো মেয়ে লোক নাই। আমার মেয়েকে আমি অতি দ্রুত ঘরে নিতে চাই। আর শুনেন, মেয়েকে কিছু দিতে হবে না। আমার মেয়ে আমি সাজিয়ে নিয়ে যাব। কিছু না দিলে কেমন দেখায় না? আপনি যদি দিতেই চান তাহলে একটা জিনিস দিতে পারেন। কি? জায়নামাজে বসে মেয়ে তার ছেলের জন্য দোয়া করতে। এতটুকুই আপনার কাছে আমার চাওয়া। আলোর বাবা চোখ ভিজে আসে। এতদিন যতগুলো সম্বন্ধ আসছে সবাই কোনো না কোনোভাবে কথা শুনিয়ে গেছে। কেউ কখনো মেয়ের বাবার দুঃখ বুঝতে চায়নি। আলোকে সেন্ট পরিয়ে বিয়ের ডেট ফিক্সড করে আফজাল সাহেব। আলো বসে বসে ভাবে, একে তো বয়স বেশি, আর যদি স্বামীর উপর অধিকার খাটাতে পারবো না তাহলে কিসের বিয়ে? আলো ভাবে বাসায় এটা নিয়ে আলোচনা করবে। সন্ধ্যার দিকে মায়ের রুমে যাওয়া, তখন আলোর বাবা মায়ের সাথে খুশি মনে বলছে, মেয়েটার কপালটা সত্যিই ভালো। বলছিলাম না, কালো মানেই আলো। আমি সত্যিই খুব খুশি। সব কিছুর খোঁজ খবর নিয়েছি, সবই ভালো। এখন ভালোই বিয়েটা হয়ে গেলেই হয়। যৌতুক ছাড়াই আমি আমার বড় মেয়েকে বিয়ে দিতে পারছি। এর থেকে আনন্দের কি আছে? আলোকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আলোর বাবা বলে, কিরে মা, কিছু বলবি? চা খাবে বাবা? তাই একটু খাইতে পারি। আলো মনে মনে চিন্তা করে, বাবার মুখের হাসি আমি নষ্ট করব না। নিজে নিজে না হয় একটু কষ্ট পেলাম, কিন্তু বাবার খুশি নষ্ট করব না। বাবা সব সময় আমার মুখে হাসি দেখতে চেয়েছিলেন। আমিও বাবার জন্য না হয় মিথ্যা হাসি নিয়ে বাবাকে হাসাবো। আলো বাবাকে চা দিয়ে রুমে যায়। রুমে আসতে আলোর মেজ বোন বলে, আপা, তোর হবু বর কি যে সুন্দর। তোরে এতদিন যারা কালো কালো বলে চিক্কুর দিছিল তারা দেখবি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। বিশেষ করে মেজো খালা এতদিন গর্ব করতে, আমার মেয়ের জামাই সুন্দর বড় লোক, কিন্তু এখন ভাইয়ের কাছে ওদের জামাই কিছু না। তারপর তোর কত বড় করে বিয়ে হচ্ছে জানি না, তুই আবার আমাদের ভুলে যাস কিনা। বেশি পাকনামি হচ্ছে। আমার পরে নিজে সিরিয়াল, সেই চিন্তাই কর। বাসর রাতে জারিম বলে, শোনো আলো, তুমি স্ত্রী হিসেবে যা যা পাওয়ার সব পাবে, কিন্তু আমার কাছে কখনো কোনো কাজের কৈফিয়ত চাইবে না। আমি এটা মোটেও পছন্দ করি না। আমাকে ভুলেও কখনো কন্ট্রোল করার চেষ্টা করবে না। আমি কিন্তু আগেই সবটা বলেছি। আলো চুপচাপ শুনে কিছু বলে না, কারণ আলো প্রথম দিন জারিফকে দেখে খুব ভয় পেয়েছিল। আলো আর কথা বাড়ায় না। আলোর বাসায় তেমন কোনো মানুষ নেই। আলোর শ্বশুর জারিফ আর একজন কাজের মেয়ে আছে, যিনি আগে রান্নাবান্না করে দিয়ে যেত, কিন্তু এখন আলোই রান্নাবান্নার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আর কাজের মেয়েটা ঘরদোর আরও টুকটাক কাজ করে চলে যায়। দেখতে দেখতে বেশ কয়েক মাস চলে যায়। জারিফের বাবা জারিফকে ডেকে বলেন, একটা কাজ করতে পারবে? কী কাজ? আজকে আলোর অ্যাডমিশন টেস্ট, তুমি কি ওকে নিয়ে যেতে পারবে? আমারই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু শরীরটা ভালো নেই। কিসের অ্যাডমিশন টেস্ট? আমি তো কখনো শুনিনি। কখনো খোঁজ নিচ্ছ? শুনবে কীভাবে? জারিফ মনে মনে বলে, তাও ঠিক, কখনো তো খোঁজ নেইনি, জানবই বা কীভাবে। আচ্ছা ঠিক আছে, রেডি হতে বলে নিয়ে যাচ্ছি। আলো আজ প্রথম জারিফের সাথে কোথাও বের হবে। ভাবতেই আলোর চোখ দুটো ছলছল করে ওঠে। পরীক্ষার জন্য যতটা নার্ভাস ছিল, জারিফের সাথে যাওয়ার কথা শুনে আলো আরও বেশি নার্ভাস লাগছে। আলো জারিফের বাইকের পিছনে উঠে বসে। তখন জারিফ বলে ওঠে, এই, তুমি কি কখনো বাইকে যাওনি? পিছন থেকে ধরো আমাকে, না হলে নিজেও পড়বে, সাথে আমাকেও মারবে। না মানে? থাক, মানে করতে হবে না। ঠিক করে ধরে বসো। আর শোনো, ঠিক মতো লিখবে। যতটা শুনেছি তোমার রেজাল্ট তো ভালোই। ভালো ভার্সিটিতে চান্স পেলে তোমাকে একটা গিফট দিব। তুমি আগে যদি পড়ার বিষয় বলতে, আমি তোমাকে হেল্প করতাম। আলু শুধু হুম করছে আর জারিফের কথা মন দিয়ে শুনছে। এই প্রথম জারিফ আলোর সাথে সময় নিয়ে নিজে নিজে কথা বলছে। পরীক্ষার কেন্দ্রে এসে জারিফ বলে, বাসায় কি একা একা যেতে পারবে? জি পারবো। আচ্ছা যাও, ঠিকমতো পরীক্ষা দিও। জারিফ সাথে সাথে বাইক নিয়ে অফিসের দিকে চলে যায়। আলো পরীক্ষার চিন্তা বাদ দিয়ে জারিফের কথা ভাবছিস। আর 10 জন স্বামীর মতো আমার স্বামীও বউর জন্য দাঁড়িয়ে থাকতো। আজকে কত কথা বলেছেন, ওনার কথাগুলো কি শ্রুতিমধুর। আমার সাথে এভাবে প্রতিদিন যদি 5 মিনিটও কথা বলতো। এসব ভাবতে ভাবতে পরীক্ষার সময় শুরু হয়। আলো পরীক্ষা দিয়ে মুখ মলিন করে বের হচ্ছে আর ভাবছে, সত্যি যদি ওনাকে দেখতে পেতাম। উনি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে আবার বাসায় পৌঁছে দিয়ে আসবে, আবার অনেক কথা বলবেন।
কত মানুষের কত গার্ডিয়ান এসেছে, শুধু আমি মনে হয় একা একা বাসায় যাব। এসব ভাবতে ভাবতে আলো ধীর পায়ে এগোচ্ছে। আলো গেটের সামনে আসতে আলোর চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। জারিফ বাইক নিয়ে আলোর জন্য দাঁড়িয়ে আছে। আলো আস্তে আস্তে জারিফের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? খুশি হওনি? আলো চুপ করে আছে, মনে মনে বলছে, খুশি মানে অনেক খুশি। মনের কথা যে কিভাবে ফলে গেল, মনে মনে আলো শুকরিয়া আদায় করছে। কি ভাবছো? বাইকে উঠো। না, ভাবছি অফিস রেখে আপনি আমাকে নেওয়ার জন্য আসছেন। স্বপ্নের মতো মনে হচ্ছে। আসলে আসলে কি? বাইকে উঠে যেতে যেতে বলছি। আলো বাইকের পিছনে উঠে জারিফকে ধরে বসে আর মনে মনে বলে, এই পথ যদি না শেষ হতো তাহলে বেশ ভালোই হতো। আজকের সময়টা একটু স্লো চলতে পারে না? আজকের সময়টা অপছন্দের সাবজেক্টের সাথে বোরিং স্যারের ক্লাসের মতো হতে পারতো না? হ্যাঁ, সময় শেষ হতেই চাইবে না। পরীক্ষিত সময়টা যাবে পরীক্ষার সময়ের মতো শক্ত করে বসেছে। হ্যাঁ, তাহলে শোনো, আমি যখন এইচএসসি পরীক্ষা শেষের মাঝখানে আমার মা মারা যায়। আমার মা সবসময় আমার পাশে ছিলেন। আমি বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম। মা চাইতো সবসময় আমাকে চোখে চোখে রাখতে। যে কোনো পরীক্ষার সময় মা আমার সাথে যেত, আর আমি যতক্ষণ না এক্সাম দিয়ে বের হতাম ততক্ষণ আমার জন্য দাঁড়িয়ে থাকতো। পরীক্ষা দিয়ে মায়ের মুখটা দেখতাম, কি যে শান্তি পেতাম। কিন্তু মা এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে হার্ট অ্যাটাকে মারা যান। আমিও একটা সময় তোমার মতো এক্সাম দিতে এসেছিলাম। বাবা অফিসে জরুরি কাজের জন্য আমার সাথে আসতে পারেনি। আমার সাথে ওই দিন কেউ ছিল না, মনে কোনো কনফিডেন্স ছিল না। একটা বিশ্রী রকমের মন খারাপ নিয়ে পরীক্ষার হলে গিয়েছিলাম, কিন্তু পরীক্ষায় তেমন কোনো উত্তর দিতে পারিনি। মন খারাপ নিয়ে পরীক্ষা হল থেকে বের হই। সবাই একে অপরের সাথে আলোচনা করছে, কে কী কেমন কমন করছে, কিন্তু আমার বলার কেউ নেই। গেটের বাইরে এসে দু চোখে শুধু মাকে খুঁজতেছিল। অনেক কান্না পাচ্ছিল। ছেলে মানুষ চাইলেও সবার সামনে কান্না করতে পারি না, তাই অনেক কষ্ট ভরা বুক নিয়ে বাসায় এসে শুয়ে পড়ি। কাঁদতে কাঁদতে একটা অবস্থায় অসুস্থ হয়ে যায়। পরে হুঁশ ফিরলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি। বাবা ভেবেছিলেন পরীক্ষা খারাপ হয়েছে তাই আমি কান্না করছি, তাই উনি আমাকে অনেক সান্ত্বনা দিয়েছেন, কিন্তু ভিতরের কথা মুখ ফুটে একটা বারও বলতে পারিনি। আজকেই আমি আমার কথা তোমাকে শেয়ার করলাম। অফিসে পৌঁছানোর পর নিজের সাথে ঘটে যাওয়া একাকিত্বের কথা, কষ্টের কথাগুলো মনে পড়ছিল। তাই ভাবলাম, আমার মতো যদি তুমি তোমার বাবা মাকে খুঁজো। তোমার বাবা মা তো কাছে নেই, তাই আমি এলাম তোমার মনে সাহস দিতে। জারিফের কথা শেষ হতে না হতে বাসার সামনে এসে পৌঁছায়। জারিফ আলোকে নামিয়ে দিয়ে বলে, যাও ভিতরে যাও, আমি অফিসে যাব। আলোর খুব করে মন চাইছিল জারিফকে বলতে, এখন না গেলে হয় না, কিন্তু আলো সাহস করে বলতে পারেনি। আলো বাসার ভিতরে ঢোকার আগে পিছন ফিরে দেখে জারিফ হেলমেট খুলে চোখ মুছতেছে। আলো মনে মনে বলে, মানুষটাকে আমি কতই না ভয় পেতাম, কিন্তু আজ কত সহজে আমার সাথে বন্ধুর মতো কথাগুলো শেয়ার করলো। জারিফ বাইক নিয়ে চলে যায়। আলো ঘরের ভিতরে ঢুকে। আলোকে দেখে আফজাল সাহেব বলেন, কিরে মা, পরীক্ষা কেমন হয়েছে? জি বাবা, হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। যাই হোক, চিন্তা করিস না, এখন রেস্টে নে। আলো কিছুক্ষণ রেস্ট করে রান্নার প্রস্তুতি নেয়। রান্না করছে আর ভাবছে, আচ্ছা, ওনার কি আমাকে পছন্দ না, নাকি ওনার কোনো অতীত আছে যার জন্য উনি সবসময় আমাকে ইগনোর করে চলেন? আচ্ছা, আমি কি একবার জিজ্ঞেস করে দেখব ওনার ভিতরে আরও কোনো কষ্ট আছে কি না? আলো এক প্রকার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। জারিফ অফিসে গিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বসে বসে আলোর কথা ভাবছে। মেয়েটা আসলে অনেক সরল। এতদিন মেয়েটাকে নিজের অধিকার থেকে দূরে রেখেছে, তাও কখনো টু শব্দটি করেনি, কোনো কৈফিয়ত চায়নি। বাবাকেও কত ভালোবাসেন, রান্নাটাও দারুণ হয়। মা মারা যাওয়ার পর এমন করে তো মজার রান্নাই হয়নি। বাসায় যাই, অফিসে মন টিকছে না। জারিফ ফাইলপত্র গুছিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করে। বাসায় আসার সময় হঠাৎ অস্মিতাকে দেখতে পায়। সাদা একটা প্রাইভেট কারে যাচ্ছে। জারিফ অস্মিকে দেখে হাত পা ঠান্ডা হওয়ার মতো অবস্থা। জারিফ কোনো চিন্তা ভাবনা না করে অস্মির পিছনে বাইক নিয়ে ধাওয়া করে। জারিফের বাসা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অস্মির বাসা। জারিফ দূরে দাঁড়িয়ে অস্মির দিকে তাকিয়ে দেখছে। অস্মি পিঙ্ক কালারের জর্জের শাড়ি পরে গাড়ি থেকে নামে, সাথে একটি ছেলেও ছিল, যা দেখে জারিফ আরও চমকে যায়। মিশাল অস্মির সাথে কিভাবে সম্ভব? অস্মির আর মিশাল ভেতরে চলে গেলে জারিফ রাগ আর অভিমান নিয়ে বাসায় আসে। আলো পাশে গিয়ে জিজ্ঞেস করে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? এমনি কিছু না, এই ঘর থেকে এখনই বের হও, আমি একটু একা থাকতে চাই।
চিৎকার করছেন কেন? আমি কি করেছি? বের হয়ে যাও বলছি না। আলো চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় আর মনে মনে বলে, অভাগীর কপালে কখনো সুখ সহ্য হয় না। সেটাই ঠিক, একটু সুখ পেতে না পেতে আবার হারিয়ে গেল। আলোর মুখ অন্ধকার দেখে আলোর শ্বশুর জিজ্ঞেস করছে, কি হয়েছে মা? কই বাবা, কিছু না তো। জারিফকে দেখলাম বাসায় এসেছে, চিৎকার দিয়ে কি যেন বলেছে। তোমার সাথে কি কোনো বাজে বিহেভ করেছে? না বাবা, তেমন কিছু না, হয়তো কোনো বিষয় নিয়ে চিন্তায় আছে। ওহ। প্রায় রাত 10টা। আলো অনেক সাহস নিয়ে জারিফের কাছে গিয়ে বলে, অনেক রাত হয়েছে, খাবেন না? জারিফ একটু বিরক্ত নিয়ে বলে, কয়টা বাজে? এই তো 10:15। তুমি বেড়ে রেখে দাও, আমি উঠে খেয়ে নিব। আলো আর কোনো কথা বলে না, চুপচাপ খাটের এক কোনায় বসে আছে। কি হলো, বসে আছো কেন? রাত তো অনেক হয়েছে, ঘুমাও যাও। না মানে, যদি খেয়ে নিতেন। উফস, বলছি না পরে খাবো, ঘুমাও তো। আলো চুপচাপ আরেক পাশে ফিরে শুয়ে পড়ে আর নীরবে চোখের পানি ফেলছে আর মনে মনে বলছে, আমি কি অন্যায় করলাম? আমার সুখ একদিনও স্থায়ী হবে না। ভাবতে ভাবতে আলো ঘুমিয়ে যায়। 12টা নাগাদ জারিফের ঘুম ভাঙলে দেখে আলো পাশে ঘুমিয়ে আছে। চোখ ডলতে ডলতে জারিফের মনে পড়ে আলো 10টার দিকে ভাত খাওয়ার জন্য ডেকেছিল। ড্যাম, আমি খাইনি। আলো তাহলে খাইনি? প্রতিদিন আমার জন্য খাবার নিয়ে বসে থাকার কোনো মানে হয়? যার খাওয়া সে খেয়ে নিলেই তো হয়। জারিফ আলোকে ডেকে তুলে বলে, তুমি কি না খেয়ে শুয়েছ? আলো ঘুমের মধ্যে চোখ খুলে জারিফের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর জারিফ ধমক দিয়ে বলে, কি হলো, কথা বলছো না কেন? না খেয়ে শুয়ে পড়েছ? আলো শোয়া থেকে দপ করে উঠে বসে আর বলে, না খাইনি। কেন খাওনি? প্রতিদিন একটা অভ্যাস করে নিয়েছ, আমি না খেলে খাও না। আগেই বলেছি আমার সাথে নিজেকে বেশি জড়াবে না। আলো চুপ করে সবটা শুনছে। ইচ্ছে করছে মুখের উপর ঠাস ঠাস কয়টা জবাব দিয়ে বাড়ি চলে যায়, কিন্তু বাবা জানে আমি অনেক সুখে আছি, না হলে কবেই চলে যেতাম। আমাকে নিয়ে চাই না বাবা আর কোনো অসুবিধায় পড়ুক। ধমক দেওয়ার জন্যই কি ঘুম থেকে তুলেছেন? না, খেতে চলো, এখন ঘুমাবো, আপনার জন্য খাবার রাখা আছে, খেয়ে আপনিও ঘুমিয়ে পড়ুন। খেতে আসো। আলো চুপচাপ খাবার রুমে যায়। মনে মনে বলে, যদি আমার উপর এতই দয়া হয়, ভালো ব্যবহার করলে তো পারিস। এই ভালো, এই খারাপ ব্যবহার না করলে পেটের ভাত হজম হয় না। পিস পিস করে কি বলছো? শোনানোর হলে পিস পিস করতাম। কথা তো ভালোই শিখেছে দেখছি। আলো আর কথার উত্তর করে না, চুপচাপ খেতে থাকে। সকালে জারিফ নাস্তা না করেই বেরিয়ে যায় অশ্মির বাড়ির দিকে। অশ্মির বাসার সামনে বাইক থামিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে, আচ্ছা, কালকে যে সাদা প্রাইভেট কার থেকে পিঙ্ক কালারের শাড়ি পরে একটা মেয়ে ভিতরে গিয়েছিল, মেয়েটাকে? স্যার, মেয়েটার সম্পর্কে কিছু বলতে পারবো না। উনি সপ্তাহখানিক হয় এই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। কোথায় ছিল জানো কিছু? যতদূর শুনেছি আমেরিকা থেকে এসেছে। আর ছেলেটা কি হয়? স্বামী স্ত্রী তো বলছিল। মিশাল তাহলে অশ্মিকে বিয়ে করেছে? কিন্তু কিভাবে সম্ভব এটা? এত বড় প্রতারণা আমার সাথে। জারিফ ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কোন ফ্ল্যাটে যাবেন আপনি? যাদের কথা জিজ্ঞেস করেছি তাদের ফ্ল্যাটে যাব। কিন্তু কিন্তু কি? ওনাদের তো বাসায় বিনা অনুমতিতে কাউকে ঢুকতে নিষেধ করেছে। ওকে, আপনি ফোন দিয়ে বলেন জারিফ দেখা করতে এসেছে। দারোয়ান প্রথমবার ফোন দিলে প্রায় পায় না। দ্বিতীয়বার যখন ফোন দেয় তখন অশ্মি জিজ্ঞেস করে, কি খবর? এত সকাল সকাল ফোন কেন দিয়েছেন? ম্যাম, আপনার সাথে জারিফ নামের এক ভদ্রলোক দেখা করতে চায়। অশ্মি একটু চমকে গিয়ে বলে, জারিফ? জি ম্যাম। বলো ম্যাডাম এখন বিজি আছে, দেখা করতে পারবে না। আর আমার ফোন নম্বর চাইলে খবরদার দিবে না। ঠিক আছে ম্যাম। কি বলেছে? ম্যাম এখন বিজি, যেতে না করেছেন। আচ্ছা, ফোন নম্বর দিন ম্যাডামের। স্যার, এটা নিতে পারবো না, চাকরি নিয়ে টানাটানি পড়বে। আরে দেন, আমি আপনার নাম বলবো না। আর চাকরি চলে গেলে আমি ব্যবস্থা করে দিব। জারিফ হাতে 500 টাকা দিয়ে বলে, এখন দেন, না হলে চাকরি তো যাবেই, টাকাও পাবেন না। আপনি আমাকে চিনতে পারেননি। দারোয়ান ভয়ে নম্বর দিয়ে দেয়। জারিফ নম্বর নিয়ে সোজা অফিসে চলে আসে। এসে দেখে আলো রুমে বসে আছে। হ্যাঁ, তুমি এখানে? আপনি নাস্তা করেননি, তাই বাবার সাথে আপনার জন্য নাস্তা নিয়ে আসলাম। জারিফ একটু বিরক্তি নিয়ে বলে, তার জন্য অফিসে আসতে হবে?
বাসায় আমার একা একা ভালো লাগে না, আর আপনি না খেয়ে আসতেন তাতে মনটা খুব খারাপ লাগছিল। জারিফ আলুর কথার গুরুত্ব না দিয়ে বলে, ঠিক আছে, এখানে বসে থাকো, খবরদার আমাকে মোটেও ডিস্টার্ব করবে না। আলু চুপ করে চেয়ারে বসে আছে। জারিফের মন প্রচুর ডিস্টার্ব। অস্মিকে দেখার পর থেকে হাজার হাজার প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। যতক্ষণ না এর একটা সমাধান হবে ততক্ষণে শান্তি নেই। জারিফ অস্মিকে ফোন দেয়। 2বার রিং হওয়াতে ফোন ধরে ফেলে। হ্যালো, কে? সকালে যাকে দরজা থেকে ফিরিয়ে দিয়েছিলি, আমি সেই মুসাফির। জারিফ, শোন, তুই যেটা করেছিস মোটেও ঠিক করিস নি। আমি তোকে 1 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে তোকে যে ঠিকানা দিচ্ছি এই ঠিকানায় মিশালকে নিয়ে আসবি, না হলে দেখিস কি হয়। অস্মি একটু ভয় পেয়ে মিশালকে নিয়ে জারিফের ঠিকানা মতো চলে আসে। অফিসে ঢুকতেই প্রথমে আফজাল সাহেবের চোখে পড়ে। মিশাল, তুমি বেঁচে আছো? আর অস্মি মামুনি তোমার সাথে কেন? মিশাল মাথা নিচু করে আছে। অস্মি বলে, আসলে আঙ্কেল, জারিফ কোথায়? আছে ভিতরে, আমরা ওর সাথেই দেখা করতে এসেছি। আফজাল সাহেব মিশাল আর অস্মিকে নিয়ে জারিফের রুমে যায়। সেখানে আলো চুপ করে বসে আছে। জারিফ মিশাল আর অস্মিকে দেখেই খুব উত্তেজিত হয়ে মিশালের কলার ধরে বলে, বেঈমান, তুই কিভাবে আমার সাথে এত বড় প্রতারণা করলি? শেষে মরার নাটক পর্যন্ত সাজিয়েছিস। জারিফ শক্ত করে মিশালের গলা চেপে ধরে। আফজাল সাহেব ছেলেকে সরিয়ে দিয়ে বলে, কি করছিস? মরে যাবে। মিশালকে ছেড়ে দিয়ে এবার অস্মিকে প্রশ্ন করে, তুই কিভাবে এমন প্রতারণাটা আমার সাথে করলি? তোকে আমি আমার জীবন দিয়ে ভালোবেসেছি। জীবনে প্রথম ভালোবাসার নারী ছিল আমার মা। তারপর আমি তোকে ভালোবেসেছি। তোর কাছে আমি মানসিক শান্তি পেতাম, আর তুই শেষে এমনভাবে আমাকে ধোঁকা দিলি। আলো চেয়েছে, সব দেখছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। আলো এবার আগ্রহ বশত জিজ্ঞেস করে ফেলে, আপনারা কারা? কি হয়েছে আপনাদের সাথে? জারিফ বলে, ও কি বলবে? এই হারামিটা হলো আমার জানের দোস্ত। ভার্সিটির লাইফ শুরু থেকে ওরে আমি এমন কিছু ছিল না যা দিয়ে সাহায্য করি নে। প্রায় মাসেই ওর হোস্টেল খরচ দিতাম। ওরে আমি মনে প্রাণে সব সময় ভাইয়ের থেকেও বেশি দেখেছি। এমনকি ও কলেজ থেকে আমেরিকার স্কলারশিপ পেয়েছে, সেইখানে যাওয়ার টাকা ছিল না। বন্ধুর স্বপ্ন এইভাবে ভেঙে যাবে তাই আমি বাবাকে বলেও যাওয়ার থাকার সকল খরচ বহন করি। অথচ হঠাৎ বছর 4 পরে একদিন শুনি ও একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। জানি না কার লাশ ওই দিন মাটি দিয়েছি। একজন মানুষ কতটা খারাপ হলে এমন একটা কাজ করতে পারে। সাথে এই যে কালনাগিনীটা, মিশাল মারা যাওয়ার বছর খানিক পরে জানাই ওর কিছু টাকা লাগবে, প্রায় 2 লাখের মতো, ওর মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য। তখন আমি আমার ইনকামের টাকা থেকে পাঠিয়ে দিই। কিছুদিন পরে আমি ওর নাম্বার বন্ধ পাই। খোঁজ নিয়ে শুনি বিয়ে করে স্বামীর সাথে আমেরিকা চলে গেছে। ওই দিন থেকে এই পর্যন্ত কোনো নারীকে আমার সহ্য হয় না। এবার বল, তোরা এই ধোঁকাটা কেন দিছস? আমার খাইস, আমার থাকস, আমার ঘরের ভান কেটে দিলি কেন? আসলে জারিফ, আমি তোমাকে কখনো ভালোবাসতাম না। আমি শুধু অভিনয় করে গেছি। আমি আর মিশাল সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন। আমাদের সেই ছোটবেলা থেকে সম্পর্ক। আমাদের পরিবার এতটা সচ্ছল না, তাই আমরা তোমাকে শুধু ব্যবহার করেছি। মিশাল আমাকে বলে তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে, আমিও সেটাই চালিয়ে যাই। তোমার তো ইচ্ছে ছিল মিশাল দেশে আসলে আমাকে বিয়ে করবে, কিন্তু মিশালের মৃত্যুর খবর ছড়ানোর পরে তুমি যখন আমাকে বিয়ের জন্য চাপ দিতে থাকো, তখন থেকে আমি প্ল্যান করি মিশালের কাছে যেভাবেই হোক চলে যাব। তাই আমিও মায়ের অপারেশনের মিথ্যা কথা বলে তোমার থেকে 2 লাখ টাকা নিয়ে উধাও হয়ে যাই। জারিফ চুপ করে চেয়ারে বসে পড়ে। এত বোকা ছিলাম আমি? একবারের জন্য এদের নাটক আমি ধরতে পারিনি? এর জন্যই তুই অস্মির সাথে আমাকে দেখা করিয়ে দিয়েছিস। আমার রিলেশনের সবচেয়ে তুই এই জন্য আগ্রহ দেখাতিস। ছি ছি ছি, দোষ, আমাদের মাফ করে দে। মাফ? হা হা হা, তোরা যা করেছিস এরপর এটা মাফের যোগ্য না। তোদের মতো বেঈমানদের পিছনে যেহেতু আমি আমার এতগুলো টাকা খরচ করতে পেরেছি, তাহলে তোদের শাস্তি দেওয়ার জন্য টাকা যত লাগে খরচ করব। ইতিমধ্যে পুলিশ এসে যায়। জারিফ বলে, থানায় আমার ফ্রেন্ড আছে, সব ব্যবস্থা ওইখানে করা আছে, তোরা ওইখানে তোদের লাইফ এনজয় কর। আমি তেমন ব্যবস্থা করে দিয়েছি, চরম শাস্তি তোরা পাবি।
জারিফ রাগ করে অফিস থেকে বেরিয়ে যায়। আফজাল সাহেব অশ্মির উদ্দেশ্য বলে, তোমাকে আমি নিজের বৌমা হিসাবে মেনে নিয়েছিলাম, মেয়ের মতো ভালোবেসেছি, তুমি আমার ছেলেটাকে এভাবে ঠকালে। তোমার জন্য আমার ছেলে কত বছর নির্গম রাত কাটিয়েছে, কত নেশাফানিতে জড়িয়ে পড়েছিল, কিন্তু অনেক কষ্টে আমি ওর খারাপ অভ্যেসগুলো পরিবর্তন করেছি। তোমার মতো মেয়েদের কোনো ক্ষমা হয় না। আলো নির্বাক দর্শকের মতো তাকিয়ে আছে। লাইফে এমন কিছু দেখতে হবে যা কল্পনার বাইরে ছিল। সব ঝামেলা মিটিয়ে আফজাল সাহেব আলোকে নিয়ে সন্ধ্যার দিকে বাসায় ফিরেন। বাবা, যেমনটা বলেছিলাম তেমনটা করেছ। আমি চাই ওরা সারা জীবন ওদের কর্মের জন্য শাস্তি পাক। বলতে জারিফ ফ্লোরে বসে যায়। দ্রুত হসপিটালে নেওয়া হলে ডাক্তার বলেন, জারিফ অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছে, অবস্থা অনেক খারাপ। প্লিজ ডাক্তার সাহেব, আমার ছেলেটাকে বাঁচান। ছেলেটা জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারেনি এখনও। আপনি প্লিজ কিছু একটা করুন। পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা আমি বইতে চাই না। যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহ ভরসা। মাস কয়েক পর দুপুর 1টার দিকে বাইরে থেকে বেল বেজে ওঠে। এই সময়টা আবার কে এলো? আলো দরজায় গিয়ে দেখে কেউ নেই। নিচে তাকাতেই চোখে পড়ে একটা গিফট বক্স। গোটা গোটা অক্ষরে আলোর নাম লেখা। আমার নামে গিফট? কে পাঠালো? আমার মতো অভাগীর জীবনে আবার গিফটও আছে? আলু ভিতরে গিয়ে দেখে একটা নীল শাড়ি, নীল ছুরি, শাড়ির সাথে ম্যাচ করা কিছু গহনা, আর একটা নীল হিজাব, আর একটা চিরকুট। প্রিয়তমা, জানি না তুমি এগুলো দেখার পর কেমন রিয়েক্ট করবে। জীবনে আমি আমার প্রাণপ্রিয় মাকে হারিয়েছি, ভালোবেসেও প্রতারিত হয়েছি। নিজের কাছের বন্ধু আমাকে চরমভাবে ঠকিয়েছে। শেষ সিদ্ধান্ত ছিল মৃত্যু। তবুও আল্লাহর অশেষ কৃপায় আর তোমার সেবায় আমি স্বাভাবিক জীবনে ফিরেছি। আমি চাই আমার হালাল স্ত্রীকে ভালোবেসে পবিত্র ভালোবাসার স্বাদ পেতে, তোমাকে নিয়ে নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করতে। তোমাকে আমি অনেক অবহেলা করেছি। যদি তুমি সেই অবহেলার প্রতিশোধ নাও, হয়তো আমি আবার ভেঙে যাব। আমি আবার পিছনের সকল ব্যবহারের জন্য লজ্জিত, ক্ষমা প্রার্থী। আমার বিশ্বাস তুমি আমাকে ভালোবেসে তোমার কাছে আগলে রাখবে। তোমাকে ভালোবাসার সুযোগ চাই। একটা সময় বলেছিলাম আমি স্বাধীন থাকতে চাই। আজ তোমায় বলছি, তুমি আমাকে তোমার অধীনস্থ করে নাও প্লিজ। কথাটা সামনে বসে বলার সাহস নেই, তাই চিরকুট পাঠালাম। যদি তুমি আমার ভালোবাসা গ্রহণ করো, তবে বিকেলে এগুলো পরে রেডি হয়ে থাকবে। ঠিক 5টার সময় আমি বাইক নিয়ে বাসার নিচে দাঁড়িয়ে থাকব। ইতি তোমার অপরাধী স্বামী। আলোর চোখ থেকে টুকটুক চোখের পানি পড়ছে। এমন কিছু হবে আলো কখনো কল্পনাও করেনি। আলো দ্রুত রান্না শেষ করে রেডি হয়ে বসে আছে। আফজাল সাহেব আলোকে হঠাৎ রেডি হতে দেখে বলে, কোথাও কি বের হবে মা? আসলে বাবা, আপনার ছেলে এগুলো পাঠিয়েছে। আফজাল সাহেব কিছু একটা আঁচ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। আফজাল সাহেব দেখেন নিচে বাইক নিয়ে জারিফ দাঁড়িয়ে আছে। জারিফকে দেখে বলে, জারিফ তো নিচে দাঁড়িয়ে আছে। আলো ব্যালকনির কাছে গিয়ে দেখে আসলেই জারিফ বাসার নিচে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর পর ঘড়ি দেখছে আর উপরের দিকে তাকাচ্ছে। বাবা, উনি তো বলেছিলেন 5টার দিকে, আধ ঘন্টা আগেই না হয়ে আসলো। তাহলে বাবা আমি যাই? না, তুমি ঠিক 5টায় যাবে। ও দাঁড়িয়ে অপেক্ষা করুক। আলো ঠিক 5টায় জারিফের সামনে গিয়ে দাঁড়ায়। জারিফ এক দৃষ্টিতে আলুর দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, নতুন করে আবার প্রেমে পড়লাম মনে হচ্ছে। মনের বয়সটা কমে 22-এ চলে আসছে। কি বিড়বিড় করছেন? তোমাকে বড্ড সুন্দর লাগছে। আলো লজ্জায় মাথা নিচু করে আছে। জারিফ কথা বাড়ায় না, বলে, বাইকে উঠো, শক্ত করে ধরে বসো। আলো বাইকে উঠে বসলে জারিফ একটানে গিয়ে নদীর পাড়ে গিয়ে থামে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চোখটা বন্ধ করো। আলো একটু ভয়ে ভয়ে চোখ বন্ধ করে কি না কি হয়। হঠাৎ করে আলো 2 বোন আর সাথে জারিফের 2টা কাজিন হাতে কেক নিয়ে বলে ওঠে, হ্যাপি ম্যারেজ ডে। আলো চোখ খুলে সবাইকে দেখে চমকে যায়। সাথে জারিফ হাতে আংটি নিয়ে বলে, ডু ইউ লাভ মি? আলো কান্না করতে করতে বলে, ইয়েস ইয়েস আই ডু। কিছুক্ষণ পর আলো জারিফের কাঁধে মাথা রেখে বসে আছে। জারিফ বলছে, আমি বুড়ো দেখে কি আমাকে আবার সবার মতো কষ্ট দিয়ে ছেড়ে যাবে না তো?
আমার কাছে তো আপনাকে মোটেও বুড়ো লাগে না। আমার কাছে মনে হয় সকল ছেলেদের থেকে আপনি বেস্ট। ওই যে সূর্যটা অস্ত যাচ্ছে, আমি চাই আমি জীবনের সূর্য অস্ত যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে ভালোবাসতে। আলো জারিফের হাত শক্ত করে ধরে বলে, আমার জীবনের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমি আপনাকে ভালোবাসবো। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন নতুন আরও অনেক গল্প পাবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।